আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আমরা আজ একটি খুবই চমৎকার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রফেসর জিয়াং শুকিন এর একটি দারুণ গেম থিওরি বিশ্লেষণ রয়েছে, যেখানে সাম্প্রতিক ইউএস এবং চীনার ঐতিহাসিক কূটনৈতিক বৈঠকের আসল রহস্যটা কী সেটা উন্মোচন করা হয়েছে। বাইরে থেকে যা দেখা যায়, আসলে কি তাই ঘটছে? চলুন শুরু করা যাক। শুরুতেই একটা কথা চিন্তা করুন, যদি সত্যি দুটি দেশের মধ্যে তীব্র ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ চলতে থাকে, তাহলে ইউএস ডেলিগেশনের সাথে কেন এমন সব বিজনেস লিডারদের বেইজিংয়ে নিয়ে যাওয়া হলো? একটু হিসেব করলে দেখা যায় তাদের সম্মিলিত নেটওয়ার্থ প্রায় $12 ট্রিলিয়ন বেশি। ব্যাপারটা কেমন, একটু খটকা লাগার মতো না? প্রথম অধ্যায়ে দ্য হিস্টোরিক মেগা ডেলিগেশন অ্যান্ড দি ইলুশন। আমরা খবরের কাগজে বা টিভিতে প্রতিদিন যেসব ভূরাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাই, আসল সত্যতা কিন্তু তার চেয়েও অনেক গভীরে লুকিয়ে থাকতে পারে। ভেবে দেখুন, $12 ট্রিলিয়ন। টেসলা, অ্যাপল বা ব্ল্যাকরকের মতো বিশাল প্রতিষ্ঠানের এসব ব্যস্ত এক্সিকিউটিভরা হঠাৎ করে বেইজিংয়ে কেন একত্রিত হবে? নিশ্চয়ই কোনো বিশাল পৃথিবী বদলে দেওয়া চুক্তি আগে থেকেই ব্যাক চ্যানেলে নেগোসিয়েশন হচ্ছিল। কারণ একটু ভাবলেই বোঝা যায়, কেউই এমন কোনো দেশে এত বড় দল নিয়ে যাবে না যাকে তারা সত্যি মর্মান্তিক শত্রু হিসাবে ভাবে। এখানেই প্রফেসর জিয়াং একটা দারুণ যুক্তি দিয়েছেন। তার মতে ট্যারিফ বা টেক্স স্যাংশন নিয়ে এই যে এত উত্তেজনা, এত কথাবার্তা, সবই নাকি নেহাতি এক ধরনের নাটক। তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই সব নিছক নাটক, তারা আসলে একসাথেই কাজ করছে। মানে এই বিতর্কের আড়ালে খুব গোপনে দুটি দেশের মধ্যে একটি গভীর সহযোগিতাপূর্ণ বাস্তবতা বিদ্যমান। তত্ত্বটাকে যদি আরও একটু ভেঙে বলি, তাহলে ব্যাপারটা প্ল্যাটোস কেভের মতো, অর্থাৎ বিশ্ব অর্থনীতিকে ধরা হয়েছে একটি সাজানো নাটক বা ইঞ্জিনিয়ার্ড ইলুশন হিসেবে। এটা শুনতে অবাক লাগলেও এই বিশ্লেষণ অনুযায়ী চীনের যে অর্থনৈতিক উত্থান, তা পাশ্চাত্য শক্তিগুলো ইচ্ছাকৃতভাবেই তৈরি করেছিল, যাতে আমেরিকান মুদ্রার জন্য একটি বিশাল চাহিদা তৈরি করা যায়। আর এই পুরো ব্যাপারটাকেই এখানে বলা হচ্ছে হ্যালুসিনেশন অফ আ হ্যালুসিনেশন, বা ভ্রমেরও একটি ভ্রম। দ্বিতীয় অধ্যায়, ইঞ্জিনিয়ারিং দ্য ইকোনমিক সিস্টেম। এই জটিল ফিন্যান্সিয়াল আর্কিটেকচার বা কাঠামোর উৎপত্তি বুঝতে হলে আমাদেরকে হিস্ট্রিতে একটু পিছনে ফিরে যেতে হবে। শুরুটা 1971 সালে, যখন প্রেসিডেন্ট নিক্সন ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরিয়ে নিলেন। প্রফেসরের বিশ্লেষণ অনুযায়ী ঠিক তখন থেকেই ডলারের চাহিদা ধরে রাখতে পেট্রোডলারের ধারণা আসে, এবং বিশাল একটা পরিকল্পনার অংশ হিসেবে 72 সালে সাংঘাই কমিউনিকের মাধ্যমে চীনের দরজা খুলে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল নির্দিষ্ট, তারা শুধুমাত্র ইউএস ডলারের বিনিময়েই পণ্য উৎপাদন করবে। এরপর 99 সালে WTOতে তাদের যোগদান, এবং শেষমেশ 2018 সালে এসে আনুষ্ঠানিকভাবে ট্রেড ওয়ার শুরু। এটাকেই বলা যেতে পারে পুরো সিস্টেমটাকে ইঞ্জিনিয়ার করা। তৃতীয় অধ্যায়, আনপ্যাকিং মিউচুয়াল ইকোনমিক ভালনারেবিলিটিস। আজকের কথায় যদি আসি, তাহলে দেখা যাবে এই দুটি সুপার পাওয়ারই এখন সিস্টেমগতভাবে একেবারে ভাঙনের দরগড়ায় পৌঁছেছে, এবং ঠিক এই কারণেই তাদেরকে আবার আলোচনার টেবিলে ফিরতে হচ্ছে। আসলে কেউই একা নিজে বাঁচতে পারবে না। একদিকে ইউএস $39 ট্রিলিয়ন বিশাল একটা ঋণের বোঝার নিচে চাপা পড়ে আছে, সাথে 5% ইন্টারেস্ট রেটের বিরক্তিকর চাপ। অন্যদিকে চীনের অবস্থাও খুব একটা ভালো নয়। তারা ভুগছে মারাত্মক ক্যাপিটাল ফ্লাইট বা মূলধন পাচারের সমস্যায়, এবং আমদানিকৃত জ্বালানি বা ইম্পোর্টেড এনার্জির ওপর তারা ভয়ঙ্করভাবে নির্ভরশীল। মানে কেউই নিরাপদ নয়। দুটি দেশই কোনো না কোনো দিক দিয়ে মারাত্মকভাবে দুর্বল। কিন্তু এর ভেতরেও একটা খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে। চীনের নাগরিকদের পারিবারিক সঞ্চয় বা হাউসহোল্ড সেভিংসের হার আশ্চর্যজনকভাবে বেশি, প্রায় 40%। একবার ভাবুন ব্যাপারটা। এতে করে ওখানে একটি বিশাল কিন্তু ব্যবহারহীন মূলধন বা ক্যাপিটাল তৈরি হয়ে আছে। আর অবাক হওয়ার কিছুই নেই যে আমেরিকান আর্থিক প্রতিষ্ঠানগুলো এই পয়সাটাকে দুষ্প্রাপ্যভাবে ম্যানেজ বা ব্যবস্থাপনা করতে উদ্বাহ হয়ে আছে। চতুর্থ অধ্যায়, সিম্পলিফাইং ফাইন্যান্স, দ্য ডেট ফিক্স। ঠিক এই জায়গাটায় আমাদেরকে সেই মূল আর্থিক কৌশলের দিকে নিয়ে যায়, যেটা দিয়ে নাকি আমেরিকান ডেট সংকট বা ঋণের বোঝাটা কমানোর একটা থিওরিটিক্যাল মডেল বা তথ্য দেওয়া হয়েছে। তাহলে এই জটিল হিসাব নিকাশটি আসলে কাজ করে কিভাবে? প্রফেসর অনুমান করছেন যে আমেরিকান ফাইন্যান্সিয়াররা ডিজিটাল স্টেবল কয়েনের মাধ্যমে চীনের সেই বিশাল সঞ্চয়কারীদের কাছে তাদের ট্রেজারি ডেট বিক্রি করার একটা মাস্টার প্ল্যান করছে। এর ফলে লাভ কি হবে? লাভটা হবে এই যে চীনের কঠোরভাবে বন্ধ থাকা ক্যাপিটাল অ্যাকাউন্টগুলোকে খুব সহজেই বাইপাস বা এড়িয়ে যাওয়া সম্ভব হবে।
এই পুরো প্রক্রিয়াটার একটি বিশিষ্ট নাম দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল রিপ্রেশন। তত্ত্বগতভাবে এখানে বলা হচ্ছে ইউএস হয়তো তাদের ট্রেজারি ইন্টারেস্ট রেট 0% নামিয়ে আনবে, তারপর অন্যান্য বড় বড় টেক কোম্পানিগুলোকে বাধ্য করবে এই ডেট গ্রহণ করতে, যাতে তারা নিজেদের স্টেবল কয়েন দিয়ে এটিকে ব্যাক করে। দিন শেষে আসলে কি হচ্ছে, এই যে মূল আর্থিক বোঝাটি, সেটা কৌশলে বিশ্বব্যাপী সাধারণ খুচরা ক্রেতাদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। পঞ্চম অধ্যায়, জিওপলিটিক্স, তাইওয়ান, ভেনেজুয়েলা এবং এআই। জটিল অর্থনীতির কথা তো অনেক হলো, এবার একটু দেখি বদ্ধদোয়ানের পিছনে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে বা জিওপলিটিক্যাল ল্যান্ডিংগুলোতে আসল খেলাটা কি চলছে। বিশ্লেষণটি খুবই চমৎকার একটি দিক তুলে ধরেছে। ধারণ তত্ত্বগতভাবে তাইওয়ান থেকে যদি ইউএস তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে কি হবে? তারা আসলে এই ভূরাজনৈতিক চাপটা কৌশলে জাপান এবং সাউথ কোরিয়ার কাঁধে চাপিয়ে দেবে। আবার বিপরীতে ভেনেজুয়েলার ওপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকার ফলে চায়না আসলে একটা স্থিতিশীল বা স্টেবল জ্বালানির উৎস পেয়ে যাবে, যার ফলে তাদেরকে আর রাশিয়ার ওপর কোনো নির্ভরশীলতা রাখতে হবে না। এটা আসলে দুই পক্ষেরই একটা দারুণ উইন উইন সিচুয়েশন তৈরি করবে। আরও একটি কথা যেটা না বললেই নয়, চীন চাইলেই কিন্তু হঠাৎ করে অ্যাডভান্সড এআই চিপ প্রযুক্তি চুরি করতে পারবে না। কেন? কারণ সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনটা পৃথিবী জুড়ে ঢের বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবুন একবার, ক্যালিফোর্নিয়াতে ডিজাইন হয়, তাইওয়ানে উৎপাদন হয়, ফিলিপিন্সে গিয়ে ভ্যালু অ্যাড হয় এবং অবশেষে চায়নাতে গিয়ে এর সংযোজন বা অ্যাসেম্বলি হয়। ফলে নিজেদের চাহিদা অনুযায়ী এনভিডিয়া হার্ডওয়্যার পেতে হলে বেজিংকে নিশ্চিতভাবেই কিছুটা ঔপোষ বা কম্প্রোমাইজ করতেই হবে। ষষ্ঠ এবং শেষ অধ্যায়, অ্যানাটমি অব দ্য গ্র্যান্ড বার্গেন। এত সব বিশ্লেষণের পর এবার আমরা দেখব কিভাবে এই ভিন্ন ভিন্ন অংশগুলো একসাথে জুড়ে গিয়ে একটি দারুণ পারস্পরিক লাভজনক চুক্তি বা ট্রিটিতে রূপ নেয়। এখানে অনুমানকৃত চুক্তিটা কিন্তু একেবারে স্পষ্ট, জলের মতো। চীন কি পাচ্ছে? তারা পাবে অত্যাবশ্যকীয় এনভিডিয়া এআই চিপ, পশ্চিমা গোলার্ধ থেকে স্থিতিশীল জ্বালানি এবং ইউএস কনজিউমার মার্কেটে তাদের অবাধ প্রবেশাধিকার। আর বিপরীতে ইউএস কি পাচ্ছে? তাদের হাতে চলে আসবে চীনের সেই বিশাল সঞ্চয়ের মার্কেটটা, এআই সার্ভেলেন্স প্রযুক্তি পরীক্ষা করার জন্য একটি প্রশস্ত জায়গা এবং পৃথিবী জুড়ে সস্তা উৎপাদন বা ম্যানুফ্যাকচারিংয়ের ওপর তাদের যে নির্ভরশীলতা সেটা বজায় থাকবে। দুটি দেশই কিন্তু নিজেদের সর্বোচ্চ লাভই খুঁজে পাচ্ছে এখানে। সবশেষে এই পুরো থিওরিটা আমাদেরকে একটি বিশাল প্রশ্নের সামনে দাঁড়িয়ে দেয়। প্রতিদিনের খবরের শিরোনামে আমরা যেসব মারাত্মক বিশ্ব সংঘাত বা কনফ্লিক্টের কথা শুনি, সেগুলো কি সত্যি কেবলই একটা নাটক? দুটি সুপার পাওয়ারের লুকিয়ে থাকা আর্থিক কল্যাণ এবং একসাথে টিকে থাকার এই যে জটিল মেকানিজম, তাকে বাঁচিয়ে রাখতে কি তাহলে এই ভ্রমের সৃষ্টি? বিষয়টা ভাবুন, একটি গভীর প্রশ্ন যা নিশ্চিতভাবেই আমাদের সবাইকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে।